আচ্ছা, আপনি কি কারো জন্য নিজের পুরো ভবিষ্যৎ কোরবানি দিতে পারবেন? এমন একজনকে বাঁচাতে পারবেন যে আপনাকে একটা কিস করেছিল ঠিকই, কিন্তু আপনার নাম পর্যন্ত জানে না? চীনের সবথেকে কঠিন পরীক্ষার চাপে যখন একজন কিশোর মেয়ের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, ঠিক তখনই তার জীবনে শুরু হয় নরক যন্ত্রণা। একদিকে সহপাঠীদের পশুর মতো অত্যাচার, আর অন্যদিকে এক খুনের দায়ে ফেঁসে যাওয়ার গল্প। কিন্তু এই অন্ধকারের মাঝে জন্ম নেয় এক অদ্ভুত ভালোবাসা, যে ভালোবাসায় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আছে শুধু একে অপরকে বাঁচানোর এক মরণাপন্ন লড়াই। আজকের গল্পটি সির্ফ কোনো একটি মুভির গল্প নয়, এটি আপনার বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো এক চরম বাস্তব। আজ আমরা দেখব বেটার ডেইজ মুভির গল্পটি। কথা দিচ্ছি, ভিডিও শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনার চোখের কোণে পানি আসতে বাধ্য হবে। তো আর কথা না বাড়িয়ে আজকের মুভির এক্সপ্লোরেশন শুরু করা যাক। সিনেমা শুরু হয় 2011 সালে চীনের একটি স্কুল থেকে, যেখানে সামনেই গাওকাও পরীক্ষা, যা চীনের শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ। তাই সবাই জান প্রাণ দিয়ে পড়ছে। এই পড়াশোনার চাপের আড়ালে স্কুলে চলছিল ভয়ঙ্কর এক র্যাগিং। এর ফাঁকি দেখানো হয় আমাদের আজকের গল্পের নায়িকা নিয়ান। নিয়ান যখন হেডফোন লাগিয়ে পড়াশোনা করছিল, হঠাৎ বিকট এক শব্দে পুরো স্কুল কেঁপে ওঠে। সবাই বারান্দায় গিয়ে দেখে নিয়ানের সহপাঠী নিতু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সবার হাতে হাতে স্মার্টফোন, সবাই সে লাশের ছবি আর ভিডিও তুলতে যেন ব্যস্ত। আর এটা যেন মনে হয় কোনো বিনোদনের মহল। কিন্তু নিয়ান স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে ধীর পায়ে লাশের কাছে এগিয়ে যায় এবং তার গায়ের জ্যাকেট খুলে নিতুর নিথুর দেহটি ঢেকে দেয়। এই একটি ছোট্ট সহানুভূতি নিয়ানের জীবনে কাল হয়ে দাঁড়ায়। নিয়ান বুঝতে পারে না এই দয়া দেখানোর কারণে এখন বুলিদের পরবর্তী টার্গেট সে নিজে হবে। নিয়ান বাড়িতে এসে মনমরা হয়ে বসে থাকে। তবে বান্ধবীর আত্মহত্যায় তার শোক করার মতো এখন আর সময় নেই, কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যে সামনে। পরের দিন স্কুল চলাকালীন নিয়ানকে টিচার রুমে ডাকা হয়। পুলিশ এসেছে এই ঘটনা নিয়ে তদন্ত করতে। তারা নিয়ানকেও জিজ্ঞাসা করে তার বান্ধবীর আত্মহত্যা করার আগে তাকে কিছু বলেছে কিনা, আর তার কি আর কোনো বন্ধু বান্ধব ছিল। নিয়ান শুধু বলে এখানে পড়তে গেলে বন্ধু বান্ধব লাগে না। এই জবাব শুনে এক তরুণ পুলিশ অফিসার তার দিকে অভাব দৃষ্টিতে তাকায়। বুঝতে পারে নিয়ানের কথায় মিশে থাকা সেই বিশ্বাস। এই পুলিশ অফিসারের নাম জেই। সামনে নিয়ানের পরীক্ষা থাকায় তাকে আর কিছু না বলেই ক্লাসরুমে পাঠিয়ে দেওয়া হয়। ক্লাসে ঢুকে নিয়ান দেখতে পায় তার সিটে লাল কালি লেপে দেওয়া হয়েছে। এই কালি দেখে তার মনে পড়ে যায় এই একই ঘটনা তার বান্ধবীর সাথেও ঘটেছিল, যে আত্মহত্যা করেছে। সেদিন সে কোনো প্রতিবাদ না করেই বাধ্য হয়ে সেই সিটে বসেছিল। আর এটা যে মেয়েটির কাছে কতটা অপমানের তা হয়তো একটা মেয়ে ভালো ফিল করবে। কিন্তু নিয়ান তার বান্ধবীর মতো দুর্বল ছিল না। সে বিষয়টা ক্লাস টিচারকে জানায়। ক্লাস টিচার সবাইকে এমন করতে মানা করলেও তিনিও নিয়ানকে বলে তার সবার সাথে মানিয়ে নেওয়া উচিত। রাতে নিয়ান যখন পড়াশোনা করছিল, তখনই অনেক লোক এসে তার বাড়ির দরজা ধাক্কা দেয়। আসলে নিয়ানের মা একটা ভুয়ো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করত, আর এখন সেই ক্রেতারাই তাকে তাড়া করে বেড়াচ্ছে টাকার জন্য। তাই নিয়ান সবসময় চুপচাপ তার বাড়িতে লুকিয়ে থাকে। লাঞ্চ টাইমে নিয়ান খাবারের লাইনে দাঁড়ালে তার পেছনে এসে তিনটি মেয়ে দাঁড়ায়। এদের মধ্যে লিডার ছিল লাই। লাই এসে নিয়ানকে বিরক্ত করতে থাকে আর তার সাথে ছবি তুলতে চায়। নিয়ানের মনে পড়ে যায় লাই কিভাবে তার বান্ধবীর সাথে একইভাবে অপমানিত করছিল এবং সেই ছবি ছড়িয়ে দিয়েছিল পুরো স্কুলে। তাই নিয়ান তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। রাতে যখন নিয়ান বাড়ি ফিরছিল, লাই তখন তার গ্যাং নিয়ে নিয়ানের উপর অ্যাটাক করে। সে বলে পুলিশকে কিছু বলে দাওনি তো, আর তাকে অনেক মারধর করে। কিন্তু নিয়ান কোনো প্রতিবাদ না করেই চুপচাপ সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে দেখে তার বাড়িতে তার মা এসেছে। পাওনাদারদের থেকে বাঁচতে তিনি সবসময় বাসায় থাকেন না। নিয়ান এত কষ্ট সহ্য করছে শুধু পরীক্ষাতে ভালো রেজাল্ট করে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবং লেখাপড়া শেষ করে ভালো কিছু করবে। পরের দিন বাড়ি ফেরার পথে নিয়ান দেখে একদল গুন্ডা একটি ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। সেই ছেলেটির নাম ছিল বেই। নিয়ান ভয়ে তখন পুলিশকে কল করে, কিন্তু গুন্ডারা তাকে দেখে ফেলে।
তারা নিয়ানকে নিয়ে যায় ওই ছেলেটার কাছে। তার কাছ থেকে সামান্য টাকাটাও তারা কেড়ে নেয়। তারা বলে, এই ছেলেটি কি তোমার বয়ফ্রেন্ড, যে তাকে তুমি বাঁচাচ্ছ? নিয়ান বলে না। এরপর তারা নিয়ানকে ধরে জোর করেই সেই ছেলেটিকে কিস করতে বলে। নিয়ান নিজেও সবসময় এই র্যাগিংয়ের শিকার হতো, তাই সেই ছেলেটির কষ্ট বুঝতে পারে। গুন্ডারা হুমকি দেয়, সে যদি কিস না করে তাহলে তারা ছেলেটিকে মেরেই ফেলবে। তাই এক প্রকার বাধ্য হয়েই নিয়ান সেই ছেলেটিকে কিস করে। এটা দেখে সেখানে থাকা সবাই তখন হাসাহাসি করছিল। সেই সময় বেই এক ছেলেকে বেধড়ক মারতে শুরু করে, আর এটা দেখে ভয় পেয়ে সেখান থেকে সবাই পালিয়ে যায়। সেই রাতের পর নিয়ান আর বেইর মধ্যে এক অদ্ভুত পরিচয় হয়। বেই ছিল রাস্তার এক ছন্নছাড়া ছেলে, যার দেখার কেউ নেই। আর নিয়ান ছিল সমাজের বুলিংয়ের শিকার এক অসহায় মেয়ে। বাড়িতে এসে নিয়ান দেখে তার ফোনের ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে। পরের দিন নিয়ান যখন এটিএম থেকে টাকা তুলতে চায়, পিছনে ঘুরতেই দেখে বেই তার সামনে। আসলে গতকাল গুন্ডারা যে নিয়ানের টাকা নিয়েছিল, বেই তা ফেরত দেওয়ার জন্য এসেছিল। এরপর বেই নিয়ানের ফোনটা রিপেয়ার করে দেয়। নিয়ান তখন বলে, আপনি এসব কাজ করেন কেন? বেই বলে, পৃথিবীটা অন্যরকম, হয় মারতে শেখো, না হলে মার খাও। আমি মার খাওয়ার কাতারে না। ফোন ঠিক করে বাসায় যাওয়ার সময় নিয়ান রাস্তায় দেখে তার মাকে চোর অপবাদ দিয়ে অনেক পোস্টার লাগানো হয়েছে। নিয়ান বেচারা মেয়েটি তখন কাঁদতে কাঁদতে পোস্টারগুলো ছেড়ে ফেলছিল। আর এসব দেখে বেই তার কষ্টটা ফিল করতে পারে। পরের দিন নিয়ান স্কুলে এসে দেখে সবাই তাকে দেখে হাসাহাসি করছে, কারণ লাই নিয়ানের মায়ের পোস্টারের পিক তুলে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল। নিয়ান এসব সহ্য করতে না পেরে অনেক কান্না করতে থাকে। স্কুল শেষ করে নিয়ান কাঁদতে কাঁদতে বাসায় ফিরছিল, তখনই বেই বাইক নিয়ে আসে তার সামনে। নিয়ান তখন কিছু না ভেবেই বের বাইকে বসে আর বলে, যেখানে খুশি নিয়ে যাও। বেই নিয়ানকে অন্য কোথাও না নিয়ে তার বাসায় সোজা চলে যায়। নিয়ানকে দেখে মনে হয় সে খুব ক্ষুধার্ত। সারাদিন মেয়েটি শুধু কান্নাই করছিল, কোনো কিছু খায়নি। তাই বেই নিয়ানকে লুডুস রান্না করে দেয়, আর নিয়ানও চুপচাপ খেতে থাকে। নিয়ান যখন খাচ্ছিল, বেই দুষ্টমি করে জিজ্ঞাসা করে, তুমি আমার ঘরে এসেছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো? নিয়ান বিরক্ত হয়ে জবাব দেয়, তোমাকে পছন্দ করার মতো কি আছে? তোমার কি কোনো কমন সেন্স নেই? বেই তখন রেগে গিয়ে নিয়ানকে দেওয়ালের সাথে চেপে ধরে বুঝিয়ে দেয়, সে কোনো ভদ্র ছেলে না, তাহলে এগুলো সে কেন ভাববে। ভয়ে নিয়ান সেখান থেকে বাড়ি ফিরে আসে। পরের দিন স্কুলে বাস্কেটবল খেলার সময় লাই এবং তার দুই বান্ধবী নিয়ানকে বারবার বল দিয়ে আঘাত করতে থাকে। নিয়ান বলটা তাদের দিকে ফিরিয়ে দিয়ে প্রতিবাদ করে। এই কারণে নিয়ান যখন সিঁড়ি দিয়ে নামছিল, লাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিয়ান আর চুপ থাকতে পারল না। বোলিংয়েরও একটা সীমা থাকে, আর এটি ছিল সীমা ছাড়ানো। তাই সে পুলিশ অফিসার জেংকে ফোন করে তার সাথে ঘটা সব ঘটনা এবং আগের মেয়েটির আত্মহত্যার কারণ সব খুলে বলে। এরপর পুলিশ লাই এবং তার দুই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অফিসার জেং লাইকে মেয়েটির মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে লাই সরাসরি অস্বীকার করে। সে বলে মেয়েটির পরিবার তাকে চাপ দিত, তাই হয়তো সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। লাইয়ের চোখে কোনো অনুশোচনা ছিল না, কিন্তু লাই যখন জানতে পারে জেং নিয়েনকে সবকিছু জানিয়েছে, সে চিৎকার করে বলতে থাকে সে কোনো ভুল করেনি। এমনকি সে বলে মেয়েটি মরে গিয়ে তো ভালোই করেছে, কারণ তার পরিবার মামলা করে টাকা পাবে, যা মেয়েটি বেঁচে থাকতেও চাকরি করে কামাতে পারতো না। লাইয়ের মতো কম বয়সী মেয়ের মুখে এমন কথা শুনে জেন তো ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে একটা মৃত মেয়েকে নিয়ে এমন কথা বলতে গেলে কতটা অমানুষ হতে হয়। এরপর অফিসাররা অন্য ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করলেও সবাই পরীক্ষার চাপে এতটাই ব্যস্ত ছিল যে কেউ সেই সময় সেই বিষয় নিয়ে কথা বলতে চায়নি। তারা কোনো ঝামেলায় জড়িয়ে নিজের সময় নষ্ট করতে চায় না। পরের দিন লাই এবং তার দুই বান্ধবীকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। নিয়ানদের ক্লাস টিচারকেও সাসপেন্ড করা হয়, কারণ তিনি সবকিছু দেখেও কোনো সঠিক ব্যবস্থা নেননি। তবে টিচার খারাপ মানুষ ছিলেন না। যাওয়ার সময় তিনি নিয়ানকে বলে সে যা করেছে একদম ঠিক করেছে এবং তাকে এসব নিয়ে মাথা না ঘামিয়ে পড়াশোনায় মন দেওয়া উচিত। সে রাতে জেং নিয়ানকে তার গাড়িতে ডাকে। নিয়ান তার উপর রেগেছিল, কারণ জেং জানতো
লাই মেয়েটির আত্মহত্যার কারণ, তবুও পুলিশ কিছুই করেনি। জেং তখন বলে সে লাইয়ের বাড়িতে গিয়েছিল, কিন্তু লাইয়ের মা তাকে বকা দেওয়ার বদলে উল্টো তাকে সমর্থন করে এবং মৃত মেয়েটি দোষ দিচ্ছিল। তিনি বলছিলেন লাই পড়াশোনায় ভালো, বড় ঘরের মেয়ে, তাই সে সবার সাথে মিশতে পারে না। তিনি মেয়েটির পরিবারের মানুষ করার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। মায়ের সমর্থন পেয়ে লাইয়ের মুখে এক অদ্ভুত গর্বের হাসি ফুটে ওঠে। অসহায় মেয়ের উপর করা অত্যাচারের জন্য তার মনে যেন কোনো অপরাধ বোধই ছিল না। যে নিয়েনকে এসব নিয়ে মাথা না ঘামিয়ে পড়াশোনায় মন দিতে বলে। তিনি আশ্বাস দেন বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। সেদিন রাতে নিয়ানের মা নিয়ানকে ফোন করলে নিয়ান বুঝতে দেয় না সে কতটা কষ্টে আছে। চোখের পানি মুছে হাসি মুখে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। পরীক্ষার আর মাত্র 43 দিন বাকি। প্রতিটি ছাত্রছাত্রী তাদের স্বপ্ন পূরণে ব্যস্ত। স্কুলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে, কিন্তু নতুন টিচারের পড়ার ধরন কারোই পছন্দ হচ্ছিল না। নিয়াদের মনে অপরাধবোধ কাজ করে, কারণ তার জন্যই হয়তো সবাই একটা ভালো টিচারকে হারিয়েছে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন স্কুল শেষে নিয়ান বাড়ি ফেরার সময় দেখে লাই এবং তার দল তার বাড়ির সামনে দাঁড়িয়ে। স্কুল থেকে সাসপেন্ড হওয়ার পর তারা এখন নিয়ানকে বোলিং করতে এসেছে। লাই এতটাই বিপরোয়া হয়ে গেছে যে নিয়ানকে নির্যাতন করার জন্য সে ছুরি নিয়ে এসেছে। নিয়ান কোনো মতে সেখান থেকে পালায়। সে পুলিশ অফিসার জেংকে ফোন করার চেষ্টা করলেও জেং ফোন ধরে না। আর কোনো উপায় না দেখে সে একটি ডাস্টবিনের ভেতর লুকিয়ে থাকে। নিজের নিরাপত্তার কথা ভেবে সে রাতে সে বেয়ের বাড়িতে যায়। সে জানতো বে একজন গুন্ডা হলেও তার মধ্যে মনুষ্যত্ব আছে। নিয়ান জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। বে আলতো করে নিয়ানের ক্ষতে মলম লাগিয়ে দেয়। তাকে বিছানায় শুতে দিয়ে নিজে সবাই শোয়। সে খুশি ছিল, কারণ প্রথম দিন থেকেই সে নিয়ানের খেয়াল রাখতে চেয়েছিল। সে রাতে তাদের দুজনের আর ঘুম হয় না। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে। পরের দিন সকালে নিয়ান মনে সাহস নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়। সে সাহস জুগিয়েছে বেই। বেই এখন ছায়ার মতো নিয়ানের আশেপাশে থাকে এবং দূর থেকে তাকে পাহারা দেয়। নিয়ানের মুখে প্রথমবার হাসি দেখা যায়। সেই রাতে বেই লাই এবং তার বন্ধুদের হুমকি দেয় যেন তারা নিয়ানের থেকে দূরে থাকে। তারা ভয় পেয়ে যায় এবং নিয়ান এখন শান্তিতে পড়াশোনা করতে পারে। একদিন বেই দেখে দুজন লোক একটি শিশুকে দিয়ে পকেট মারাচ্ছিল। সে নিজে মার খেয়েও তাদের মারধর করে। বাইরে থেকে বেই রুক্ষ হলেও ভেতর থেকে সে খুব ভালো মানুষ। প্রতিদিন সে নিয়ানের অগোচরে তাকে বাড়ি পৌঁছে দেয়। নিয়ানের পড়ার টেবিলে সে আলোর ব্যবস্থা করে দেয় যেন সে মন দিয়ে পড়তে পারে। মুখে না বললেও সে নিয়ানকে খুব ভালোবাসতো। পরদিন লাইয়ের এক পুরনো বান্ধবী নিয়ানের কাছে আসে। সে বলে লাইয়ার এখন কাউকে জ্বালাতে না পেরে তাকেই টার্গেট করেছে। সে নিয়ানকে জিজ্ঞাসা করে, যে তোমাকে রক্ষা করে সে কি আমাকেও রক্ষা করবে? নিয়ান বলে, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব। নিয়ানের এই আত্মবিশ্বাস শুধু বেইর কারণে। সে জানতো সে আর একা নয়। মানুষের ভিড়ে বেই দূর থেকে তাকে পাহারা দিচ্ছে। একদিন বেই খুব বাজেভাবে জখম হয়ে বাড়িতে ফেরে। তার সারা শরীর ক্ষতবিক্ষত। জানা যায় সে একজনের হয়ে মারামারি কাজ করে। সে রাতে তারা পাশাপাশি শুয়েছিল। নিয়ান জিজ্ঞাসা করে, খুব কি লেগেছে? বেই বলে, অভ্যাস হয়ে গেছে। নিয়ান জিজ্ঞাসা করে, কবে থেকে? তখন বেই সব খুলে বলে। তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, এমনকি তার মাও অন্য এক পুরুষের জন্য তাকে ত্যাগ করেছে। বেই বলে, নিয়ান, তুমি প্রথম মানুষ যে আমাকে জিজ্ঞাসা করলে আমার লেগেছে কিনা। দুজনের চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়তে থাকে। তারা একে অপরের আশ্রয়ে পরিণত হয় এবং ধীরে ধীরে তাদের ভালো দিন কাটতে শুরু করে। তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। বাইকে করে শহরে ঘুরে তারা তাদের সব কষ্টকে আনন্দে বদলে ফেলার চেষ্টা করে। একদিন নিয়ান জিজ্ঞাসা করে, তুমি কি এই জায়গা ছেড়ে আমার সাথে অনেক দূরে যাবে? বেই বলে, কিভাবে? নিয়ান বলে, আমরা একটা পথ খুঁজে নেব। এখন তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু হঠাৎ একদিন পুলিশ বেই আর তার কিছু বন্ধুদের গ্রেফতার করে, একটি ধর্ষণ মামলায় সন্দেহভাজন হিসেবে। এদিকে নিয়ান স্কুলের বাইরে তার জন্য অপেক্ষা করছিল। সে না আসায় নিয়ান বারবার ফোন করতে থাকে, কিন্তু সে জানতো না যে বেই জেলে আছে আর তার ফোন বন্ধ। নিয়ান খেয়াল করে
সে যে মেয়েটিকে বাড়ি পৌঁছে দিত সেও তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখে ভয়ের ছায়া, আর তার কারণও ছিল। মেয়েটি আসলে এতদিন অভিনয় করছিল। সে শুধু নিয়ানের সাথে থাকতো সঠিক সময়ের খোঁজে, যেন তাকে লাইয়ের হাতে তুলে দিয়ে নিজেকে বাঁচাতে পারে। আজ বেই না থাকায় লাই সুযোগ পেয়ে যায়। সে দলবল নিয়ে নিয়ানকে আক্রমণ করে, আর তারা তাকে মারধর করে, অপমান করে এবং সব সীমা তারা ছাড়িয়ে যায়। তারা নিয়ানের চুল কেটে দেয়, তার কাপড় ছেড়ে ফেলে, তাকে নগ্ন করে ভিডিও করে এবং চূড়ান্ত অপমান করে। নিয়ান শুধু টুকরে টুকরে কাটতে থাকে। শুধু এটাই নয়, তারা তার এসব কিছুরই ভিডিও করতে থাকে। এদিকে জেল থেকে ছাড়া পেয়েই বেই নিয়ানকে ফোন করতে থাকে, কিন্তু সে ফোন ধরে না। বেই বাড়ি গিয়ে দেখে নিয়ান রক্তাক্ত এবং ছেঁড়া কাপড়ে। সে তার বইগুলো আঠা দিয়ে জোড়া লাগাচ্ছিল, যেগুলো লাই নষ্ট করে দিয়েছিল। নিজের ভালোবাসার মানুষকে এই অবস্থা দেখে বেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে প্রতিশোধ নিতে চায়, কিন্তু নিয়ান তাকে জড়িয়ে ধরে আটকে দেয়। তার কষ্ট কমাতে বেই নিজের হাতে নিয়ানের এলোমেলো চুল সুন্দর করে ছোট করে দেয় এবং নিজের চুলগুলো ছোট করে কেটে ফেলে, যাতে নিয়ান অনুভব করে সেই যন্ত্রণায় একা নয়। দুঃখ ভুলতে তারা আবারও বাইক নিয়ে শহর ঘুরতে বেরিয়ে পড়ে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসে। আজ দেশের সবথেকে বড় পরীক্ষা। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজও বেই দূর থেকে নিয়ানকে ড্রপ করে এসেছে। এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও নিয়ান তার পরীক্ষার প্রস্তুতি নিতে একটু ঘাটতি করেনি। পরীক্ষা শুরু হয়, কিন্তু অন্যদিকে একটি ভয়াবহ ঘটনা ঘটে। পাহাড় সরানোর সময় পুলিশ একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করে। খুব দ্রুত জানা যায় এটি আর কেউ নয়, লাই। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে একটি ট্যাক্সি শনাক্ত করে এবং বেইয়ের এক বন্ধুকে গ্রেফতার করে। দেখা যায় সেই রাতে বেই তার বন্ধুর কাছ থেকে ট্যাক্সি চেয়েছিল। সে বন্ধুকে হাসপাতালে নামিয়ে দিয়ে বলেছিল ফুল বডি চেক আপ করাতে। এরপর বেই সেই ট্যাক্সি ব্যবহার করে লাইয়ের লাশ পুঁতে ফেলে। জিজ্ঞাসাবাদের সময় বন্ধুটি দাবি করে ট্যাক্সি চুরি হয়েছিল। যেহেতু হাসপাতালে তার রেকর্ড আছে, পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর পুলিশ লাইয়ের বন্ধুদের ডাকে। তারা দাবি করে নিয়ানই খুন করেছে, কিন্তু কারণ জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারে না। ঠিক তখনই অফিসার জেং নিয়ানকে বুলিং করার সেই ভিডিও পায়। তিনি তো চমকে যায় এবং নিয়ানের বাড়িতে ছোটে। নিয়ানের চুল এই অবস্থা দেখে তিনি তো অবাক হয়ে যায়। সহানুভূতি থাকলেও তার তো দায়িত্ব পালন করতে হবে। নিয়ানি প্রতিশোধ নিতে এমন করেছে কিনা তিনি তাকে সন্দেহ করতে থাকে। নিয়ান জানায় আগামীকাল তার 2টা পরীক্ষা আছে, তাই তাকে যেন পরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবু অফিসার জেং তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। বারবার দাবি করে নিয়ানি প্রতিশোধ নিতে এই খুন করেছে। নিয়ান বারবারই অস্বীকার করে। তারা জিজ্ঞাসা করে কেন সে পুলিশকে বোলিংয়ের কথা জানায়নি। নিয়ান বলে সে সবসময় পড়ায় মন দিতে ব্যস্ত ছিল। সেই রাতে সে কোথায় ছিল জিজ্ঞাসা করলে সে বলে সে বাড়িতেই ছিল। অফিসার জেং তার বসকে বলেন নিয়ানের মতো মেয়ে ট্যাক্সি চুরি করে লাশ সরাবে, এটি অসম্ভব, বিশেষ করে কালচার পরীক্ষা। তর্কের পর পুলিশ আপাতত নিয়ানকে ছেড়ে দেয়, কিন্তু তার উপর নজর রাখে। পরের দিন নিয়ান পরীক্ষা দিতে চায়, কিন্তু পরীক্ষা হলে তার মন ছটফট করছিল। সে মন সংযত করতে পারছিল না। তখনই বের মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। তার মনে পড়ে যায় বের সেই কথাগুলো। নিয়ান নিজেকে সামলে নেয়, মন দিয়ে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে হঠাৎ বে নিয়ানকে একটি গলির মধ্যে টেনে নিয়ে যায়। পুলিশ তার পিছু নিয়েছে। দেখা যায় বেই আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিল। সে তার ঘর থেকে নিয়ানের সব চিহ্ন মুছে দিয়েছে, যেন পুলিশ নিয়ানের সাথে তার কোনো যোগসূত্র খুঁজে না পায়। সে পুলিশের কাছে ঘটনাটিকে ধর্ষণের রূপ দেয়। যেহেতু পুলিশ আগে থেকেই একজন ধর্ষককে খুঁজছিল, বেই নিয়ানকে সেই গলিতে এনে চিৎকার করতে বলে। সে বলে যে গাড়িতে এমন কিছু প্রমাণ রেখেছে যাতে মনে হয় সে লাইকে ধর্ষণ করতে গিয়ে ভুল করে সে মেরে ফেলেছে। এখন সে যদি নিয়ানের সাথেও ধর্ষণের নাটক করে, পুলিশ বিশ্বাস করবে এবং নিয়ান বেঁচে যাবে। কিন্তু নিয়ান রাজি হয় না। তখন বেই বলে আমার দিকে তাকাও।
আমার কিছু নেই, আমার ভবিষ্যৎ নেই, কিন্তু তোমাকে আমি খুব ভালোবাসি। আমি চাই তোমার ভবিষ্যৎ সুন্দর হোক। তাছাড়া আমি এখনো নাবালক, আমার শাস্তি কম হবে। তুমি যখন গ্রাজুয়েট শেষ করে বড় হবে, আমি জেল থেকে ছাড়া পাবো, আবার আমরা এক হব। দুজনেই খুব কান্নাকাটি করে। বেই নিজের জামাকাপড় ছেড়ে নিয়ানকে জোর করে কিস করার নাটক করে, কিন্তু সেই কিসেই ছিল তাদের ভালোবাসা, যা তারা কোনোদিন বলতে পারেনি। পুলিশ বেইকে গ্রেফতার করে নিয়ে যায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। বেই প্রথমে অস্বীকার করলেও যখন বলা হয় লাইয়ের নখের নিচে তার ডিএনএ পাওয়া গেছে, তখন বেই স্বীকার করে। বলে সে লাইকে ধর্ষণ করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে মারা গেছে। বের স্বীকারোক্তিতে পুলিশ নিয়ানকে ছেড়ে দেয়। আর তখনই আসল সত্যটা সামনে আসে। আসলে নিয়ানকে চূড়ান্ত অপমান করা 2 দিন পর লাই ক্ষমা চেতে এসেছিল। সে ভয় পেয়েছিল যে নিয়ান যদি পুলিশকে অভিযোগ করে তবে সে পরীক্ষায় বসতে পারবে না। তাই সে কাঁদতে কাঁদতে টাকা লোভ দেখিয়ে নিয়ানের কাছে ক্ষমা চায়। সে এমনকি নিয়ানকে বলে সে নিজেও নিজের এমন ভিডিও বানাবে যেমনটা নিয়ানের বানিয়েছিল। কিন্তু নিয়ান কিছু শুনতে চায় না। সে লাইকে চলে যেতে বলে। সে জানায় সে পুলিশের কাছে যাবে না, কিন্তু সে লাইকে আর দেখতে চায় না। তবুও লাই বারবার কথা বলে তাকে বিরক্ত করতে থাকে। আগের দিনে সেই ঘটনা নিয়ান ভুলতে পারছিল না। বিরক্ত হয়েই সে লাইকে একটা ধাক্কা দেয় এবং অত উঁচু সিঁড়ি থেকে পড়েই লাই মারা যায়। এই দুর্ঘটনাবশত মৃত্যুর দায় যেন নিয়ানের উপর না আসে, তাই বেই সব দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে। এদিকে অফিসার জেংয়ের মনে হচ্ছিল বেই গল্প বানাচ্ছে। জেং সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে বেই দীর্ঘ সময় ধরে নিয়ানকে অনুসরণ করত। জেং বুঝতে পারে নিয়ান এবং বেই দুজনেই এতে জড়িত। তাই জেং নিয়ানকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। পুলিশ বিভিন্নভাবে তাদের কথা বলানোর চেষ্টা করে, এমনকি বেইকে নিয়ানের সেই নগ্ন ভিডিওটিও দেখায় এবং জিজ্ঞাসা করে সে কি এটি সহ্য করতে পেরেছে। ভিডিওটি দেখে বের বুক ফেটে গেলেও সে শান্তভাবে বলে ভিডিওটি ভালোই, শুধু ক্যামেরা কোয়ালিটি আর একটু ভালো হতে পারত। অফিসার রেগে গিয়ে নিয়ানকে বের সামনে এনে জিজ্ঞাসাবাদ করেন তারা কেন মিথ্যা বলছে, কিন্তু নিয়ান বলে সে বেইকে চেনেই না। এতে বেই খুব খুশি হয় যে নিয়ান তার ভবিষ্যৎ নষ্ট না করার প্রতিশ্রুতি রেখেছে। এসব দেখে পুলিশ নিয়ানকে ছেড়ে দেয়। এক মহিলা অফিসার জেংকে জিজ্ঞাসা করে মেয়েটি প্রথম দিন থেকেই নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আপনি কেন তাকে খুনি প্রমাণ করতে চাইছেন। জেং উত্তর দেয় নিয়ানের অপরাধবোধের জন্য যদি অন্য কেউ বছরের পর বছর জেলে কাটায়, তবে নিয়ান সে অপরাধবোধ সহ্য করতে পারবে না। সে প্রতিদিনই তিলে তিলে মরবে। মহিলা অফিসার বলে কিন্তু কেন কেউ অন্যের দোষ নিজের কাঁধে নেবে। জেং বলে আমাদের মতো মানুষ নেবে না, কিন্তু বে একজন কিশোর। সে নিয়ানের জন্য যে স্যাক্রিফাইস করেছে তার গুরুত্ব সে বুঝতে পারছে না। কিছুদিন কেটে যায়। বেই এখন জেলে। আর সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন গাওকাও পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আর নিয়ানও খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। তার মাও খুব খুশি, কিন্তু নিয়ানের মনে কোনো সুখ নেই। ঠিক তখনই অফিসার জেং তাকে অভিনন্দন জানাতে আসে। যাওয়ার সময় জেং বলে তোমার জন্য আরেকটা খবর আছে। যে তোমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, অর্থাৎ বেই, তার ফাঁসি সাজা হয়েছে। নিয়ান থমকে যায়। সে বলে কিন্তু বেই তো নাবালক। জেং উত্তর দেয় না, বেই মিথ্যা বলেছিল, আসলে সে সাবালক। এটা শুনে নিয়ান রাগ আর যন্ত্রণায় ভেঙে পড়ে। সে জেংকে মারতে শুরু করে আর চিৎকার করে বলে কেন আপনারা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছেন না, কেন আমাদের সাথে এমন করছেন। সে পাগলের মতো আচরণ করতে থাকে। জেং তাকে জড়িয়ে ধরে শান্ত করে। এরপর জেং জানায় এটা সে মিথ্যা বলেছিল। বের এখনো কোনো সাজা হয়নি, কিন্তু হলে খুব কঠিন শাস্তি হবে। জেং বুঝিয়ে বলেন নিয়ান এমনিতে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, আর আদালত যদি জানে এটি একটি দুর্ঘটনা ছিল তবে সাজা কমে যাবে। দুজনে ভাগ করে নিলে শাস্তি অনেক হালকা হবে। আর এসব শুনে নিয়ান অবশেষে নিজের অপরাধ স্বীকার করতে রাজি হয়। এরপর অফিসার জেং জিয়ানকে নিয়ে যায় বিয়ের সাথে দেখা করতে।
দুজনে কাচের দুই পাশে দাঁড়িয়ে সেদিন কোনো কথা না বললেও অনেক কান্নাকাটি করে। পরে তাদের সাজা ঘোষণা হয়। দুজনেই স্বীকারোক্তি দেওয়ায় আদালত নিয়ানের উপর হওয়া অন্যায় অত্যাচারের কথা বিবেচনা করে তাদের 4 বছরের জেল দেয়। নিয়ে যাওয়ার সময় নিয়ান বেইকে জিজ্ঞাসা করে, যদি তুমি অতীতে ফিরতে পারতে তবে কি আবারও এসব করতে? বেই শান্তভাবে উত্তর দেয়, এই পৃথিবীতে যদি বলতে কিছু নেই, আর আমি চাই না তুমি সেই যন্ত্রণার মধ্য দিয়ে আবার যাও। এই বলে তারা একে অপরকে বিদায় জানায় এবং তাদেরকে আলাদা আলাদা জেলে নিয়ে যাওয়া হয়। 4 বছর কেটে যায়। নিয়ান এখন জেল থেকে ছাড়া পেয়েছে। সে এখন একজন স্কুলের শিক্ষিকা। একদিন পড়ানোর সময় সে দেখে একটি মেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তার চোখে গভীর বিষাদ, যা নিয়ান নিজেও একসময় তার স্কুল জীবনে বহন করত। নিয়ানের বুঝতে দেরি হয় না এই মেয়েটাও কোনো না কোনো বুলিংয়ের শিকার। কিন্তু নিয়ান চায় না সেই ক্লাসরুমে তার মতো আরেকজন জন্ম নিক। তাই ক্লাস শেষে সে মেয়েটির পাশে গিয়ে বসে এবং তাকে পরম মমতায় বলে সে তাকে প্রতিদিন বাড়ি পৌঁছে দেবে। নিয়ান প্রতিদিন মেয়েটিকে বাড়ি পৌঁছে দিতে শুরু করে। আর তাদের কয়েক পা দূরেই সব সময়কার মতো বেইও চুপচাপ নিয়ানকে পাহারা দিয়ে এগিয়ে চলেছে। এত বছর পরেও সে তার কথা রেখেছে এবং এখন একটি শান্ত ও সুন্দর জীবন ফিরে পেয়েছে। আর এখানে গল্পটি শেষ হয়। গল্পটি তো শেষ হলো, কিন্তু আমাদের মনে অনেকগুলো প্রশ্ন রেখে গেল। বেটার ডেজ মুভির গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে কারো উপর করা মানসিক বা শারীরিক অত্যাচার কতটা ভয়ঙ্করভাবে তছনছ করে দিতে পারে। হয়তো আপনি মজা করছেন, কিন্তু সেই মজার কারণেই অন্য একজন আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তাই আসুন আমরা সচেতন হই। আমাদের চারপাশে কেউ যদি এমন যন্ত্রণার মধ্য দিয়ে যায়, তবে অন্তত তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। পাশাপাশি বের চরিত্র আমাদেরকে শিখিয়েছে ভালোবাসার আসল অর্থ ত্যাগ। নিজের ভবিষ্যৎ তুচ্ছ করে অন্য কারো জীবন গড়ে দেওয়ার নামই হতো প্রকৃত ভালোবাসা। তবে মনে রাখবেন, সত্য সবসময় জয়ী হয়। মিথ্যার আশ্রয়ে পাওয়া সাফল্য কখনো দীর্ঘস্থায়ী হয় না। যেটা নিয়ে শেষে গিয়ে বুঝতে পেরেছিল। তো কেমন লাগলো আজকের এই হৃদয়স্পর্শ গল্পটি? নিয়ান আর বেইর এই ত্যাগ কি আপনাদের মন ছুঁতে পেরেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল মিস্টার সিনে এক্সপ্লেনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো অসাধারণ মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।